সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত চতুর্থ সিলেট চলচ্চিত্র উৎসবের নিয়মিত আয়োজন সিলেট ফিল্ম ফেস্টিভ্যাল চ্যাটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন। আজকে আমাদের এসএফএফ চ্যাটের মধ্যে এমন একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি চলচ্চিত্রে মূল ধারায় অনেকদিন যাবৎ কাজ করছেন, ভারতীয় অভিনেতা, এবং একই সাথে উনি একজন গায়ক, প্রযোজক এবং রাজনীতিবিদ। উনি অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন সেই 2007 সাল থেকে, তারপর বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিরণ চ্যাটার্জি দাদাকে। নমস্কার। নমস্কার ফাগুন ভাই, নমস্কার সবাইকে। স্বাগতম দাদা। দাদা, আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ থেকে এই চলচ্চিত্র উৎসব, সিলেট চলচ্চিত্র উৎসব আয়োজন করি প্রতি বছর, এবং আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা বেশ আনন্দিত। এবং আমরা আজকে একটা বিষয় ঠিক করেছি ইতিমধ্যে, এই বিষয়ে আলোচনা করব। আমরা দর্শককে জানিয়ে রাখি যে আমাদের আজকের আলোচনার বিষয় মহামারী পরবর্তী, করোনা ভাইরাসের যে মহামারী চলছে, এই মহামারী পরবর্তী আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কি অবস্থা হবে, সেটা নিয়ে আজকে আমরা দাদার সাথে আলোচনা করব। তো দাদা, আমি প্রথমেই আপনি একটু দেখেন এবং আমাদের দর্শকদেরকেও দেখাতে চাই যে আমাদের পূর্ববর্তী আসরগুলো, চলচ্চিত্র আসরটা কেমন হয়, তার একটা ডকুমেন্টেশন আমরা একটু দেখে নিই। সবারই উচিত তাদেরকে স্বাগত জানানো এবং তাদেরকে সবভাবে সাহায্য করা। আমি তাদের সর্বতভাবে তাদের সাফল্য কামনা করছি। সার্থক এবং সুন্দর ফেস্টিভ্যাল হিসাবে তারা সমাপ্তি পর্যায়ে যাবে।
জয় হোক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে, জয় হোক সিলেট চলচ্চিত্র উৎসবের। দর্শক স্বাগতম। আমরা ফিরে যাচ্ছি দাদার সাথে আলোচনায়। দাদা, প্রথমেই জানতে চাচ্ছি, এই করোনা ভাইরাসের প্রভাবে আমরা বেশ অনেকদিন যাবৎ ঘরবন্দি একটা সময় সবাই কাটাচ্ছি কোয়ারেন্টাইনে। তো আপনার সময়টা দাদা আপনি কিভাবে কাটাচ্ছেন বা কাটিয়েছেন একটু যদি আমাদের বলতেন। প্রথমে একটা ব্যাপার বলো যে তোমার ওখানে কি অবস্থা তোমাদের বাংলাদেশের এখন? আমি ঠিক বাংলাদেশে জানি না। দাদা 8 মার্চ এইখানে প্রথম কেস শনাক্ত হয় করোনা ভাইরাসের। তো দিন দিন বাড়ছে, এখনো কমার কোনো অবস্থান নাই। অনেকদিন সাধারণ ছুটি ছিল, এখন আবার ওই বিভিন্ন জোন ভিত্তিক ব্লক করা হচ্ছে, মানে যেটা লকডাউন করা হচ্ছে। এইভাবে চলছে এবং পরিস্থিতি আসলে খুব বেশি একটা ভালো না। আচ্ছা, আর মর্টালিটি রেট কিরকম আছে ওখানে? মানে এইখানে মানুষের প্রায় মৃত্যুর প্রতিদিন, সংখ্যার হার? হ্যাঁ, প্রতিদিন 40 থেকে 60 জনের মতো মারা যাচ্ছে নিয়মিত এটা। হুম, মানে 2 to 3%? হ্যাঁ, হ্যাঁ, 2 to 3%? মানে হ্যাঁ, যা কেস ধরা পড়ছে, যত রোগী হচ্ছেন তার থেকে 2 to 3% মারা যাচ্ছেন। হ্যাঁ, হুম, তোমাদের দেশে আর এরকমই অবস্থা? হ্যাঁ, হ্যাঁ। হুম, স্কুল কলেজ সবকিছু বন্ধ? স্কুল কলেজ সবকিছু বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। ইউনিভার্সিটি অনেক দিন যাবত বন্ধ। হুম, আর ট্রান্সপোর্টেশন মানে রাস্তাঘাটে ট্রান্সপোর্টেশনের তোমার? ব্যবস্থাটা যেটা হচ্ছে, ওইখানে অর্ধেক যাত্রী নিয়ে চলতে বলা হচ্ছে, পাবলিক হুম, ট্রান্সপোর্টেশন যেগুলো আছে। অফিস খুলেছে, অফিসে সবাই যাচ্ছে? অফিসে অনিয়মিত, ওই নিয়মিত যে একটা খুব স্পন্টানিয়াসলি যাবে ওই এইভাবে হচ্ছে না আর কি। বিভিন্ন জোন ওয়াইজ লকডাউন করা হচ্ছে। হুম, হুম। আচ্ছা, মোটামুটি সারা পৃথিবীতে একই অবস্থা, সমগ্র হ্যাঁ, পৃথিবীতে। বাট যেটা আমি একটা ব্যাপার, উম, আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, ধরো আহ, আমরা যে ইতিহাস যদি একটুখানি খুঁজে দেখি না, মানে আমরা যে এখন একটুখানি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। মানে আমাদের যে প্রিকশনস যেগুলো নেওয়ার দরকার সেগুলো খুব একটা বেশি না নিয়ে আমরা একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আমরা সব ব্যাপারে একটু আতঙ্ক করছি, এবং প্রত্যেক মানুষ, মানে সে যত বড় মানুষই হোক আর যত যেভাবেই থাকুক না কেন, সবাই আমরা খুব একটু ভয়েতে একটুখানি আতঙ্কে আছি। বাট দেখো, এটা তো প্রথমবার কোনো মহামারী নয়। মানে যে প্যান্ডেমিক, আমাদের এই কোভিড-19 যে প্যান্ডেমিক হয়েছে, এটা পৃথিবীতে কিন্তু প্রথম নয়, এর আগে বহু হয়েছে। 100 বছর আগেই 1918 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা বলি। তাতে প্রচুর মানুষ মারা গেছিলেন। মানে আজকে যা মানুষ মারা গেছেন তার 10 গুণ মানুষ মারা গেছিলেন সেই সময়তে। বাট সেটাও ধরো 2 বছরের মধ্যে কিন্তু ঠিক হয়ে গেছিল, মানে 1918 সাল থেকে 1920 সালের মধ্যে কিন্তু ছিল। তারপরে কিন্তু মানুষ আবার স্বাভাবিক হয়ে গেছিল। তুমি যদি তারও 100 বছর আগে দেখো, মানে যেগুলো খুব মেজর প্যান্ডেমিক, ধরো তোমার কলেরা হয়েছিল 1818 সালে, 1817 সালে। তো 1817 সালে কলেরা প্রথম দেখা যায়, তারপর থেকে চলতেই থাকে। প্রচুর মানুষ মারা গিয়েছেন। তো প্রত্যেক 100 বছরই একটা করে আসে, এবং যদি আমরা 2000 2,500 আগের ইতিহাস দেখি, সেখানেও দেখবো আমরা প্যান্ডেমিক হয়েছে বিভিন্ন ভাবে। এবং প্যান্ডেমিক তো অনেক প্যান্ডেমিক হচ্ছে, ধরো ম্যালেরিয়া আছে, ধরো HIV আছে, তাই না? প্রত্যেকটাই হয়ে চলেছে। কিন্তু সেগুলোকে নিয়ে আমরা বেঁচে গেছি, কারণ হলো কারণ আমাদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বেরিয়ে গেছে, ম্যালেরিয়ার আমাদের ওষুধ বেরিয়ে গেছে, তাই না? তো এখনো আমাদের এখানে ডেঙ্গু হচ্ছে, বিভিন্ন দেশেতে হয়। কিন্তু এই কোভিড-19-এর যেহেতু কোনো এখনো ভ্যাকসিন বেরোয়নি, যেহেতু কোনো ওষুধ বেরোয়নি, সেই জন্য আমরা একটা আতঙ্কে আছি। কিন্তু আমাদের যেটা মেন সমস্যা, সেটা হলো আমাদের একটু সতর্ক থাকতে হবে। যেটা আমি সবাইকে বলি, কারণ যার সঙ্গেই কথা হয়, যার সঙ্গেই ফোনে কথা হয়, তার একটাই বক্তব্য, দাদা কি হবে? লকডাউন তো চলছেই চলছে, 3 মাস হয়ে গেল ঘরের মধ্যে বসে আছি, কবে এটা ঠিক হবে, কবে পৃথিবী আবার নর্মাল হবে? দেখো, হয়ে তো যাবেই। সারা পৃথিবী জুড়ে সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভ্যাকসিন বার করার জন্য। তো ভ্যাকসিন কোনো না কোনো দেশ আগে বার করবে, এবং তার থেকে সবাই উপকৃত হবে। তো এই যে সময়টা একটা কঠিন সময়, সেই সময় আতঙ্ক
গ্রস্ত না হয়ে আমার মনে হয় যে সতর্ক যেগুলো WHO বারবার সতর্কীকরণ করছে যে মাস্ক পরা উচিত, এবং আমরা বাজারে যাই, অফিসে যাই, রাস্তাঘাটে বেরোই, যেখানেই যাই না কেন সেখানে মাস্ক পরে বেরোই, তাহলে অ্যাটলিস্ট সংক্রমণ হওয়ার চান্সটা খুব কম থাকবে। এবং বাড়িতে ফিরেই যেন আমরা সঙ্গে সঙ্গে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই, হাত পা দুটোই। এবং যেটা বারবার বলছেন যে কোনোভাবে মুখে না হাত দিতে, মানে যখন আমরা বাইরে বেরোই যখন মুখে হাত না দিতে, এবং কারোর সঙ্গে হাতে হাত না রেখে বা কোনো সংস্পর্শে না এসে একটা সোশ্যাল ডিস্টেন্সিং আমরা নতুন শব্দ শিখেছি, এটা আগেও ছিল, যেটা আমরা এখন শিখেছি। তো এইগুলো হলে কিন্তু অতটা আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। কারণ এই যে মহামারী, এখানে যে মর্টালিটি রেট যদি আমরা ধরি সারা পৃথিবী জুড়ে, সেটা কিন্তু সাংঘাতিক নয়। এটা একটা বিরাট ব্যাপার যে 216টা দেশে, আহ, পৃথিবীর 216টা দেশে অলমোস্ট এটা ছড়িয়ে পড়েছে। 216খানা দেশ এখন আক্রান্ত হয়েছে এই কোভিড-19-এ খুব র্যাপিডলি। ডিসেম্বর মাসে চায়নাতে হয়েছিল, তারপরে ধরো জানুয়ারি মাসে ভারতবর্ষে প্রথম আমরা জানতে পারি যে কোভিড-19 হয়েছে, এবং প্রবাবলি 11th of March WHO সম্ভবত এটাকে প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করে 11th of March। তো তখন সারা পৃথিবী এটাকে প্যান্ডেমিক হিসেবে সিরিয়াসলি নেয়। তার আগে আমি অনেকবার ট্রাভেল করেছি ফ্লাইটসে, তো সেখানে দেখেছি যে কেউ কেউ, কারণ জানুয়ারি মাসে আমরা জেনে গিয়েছিলাম যেটা সাংঘাতিক একটা চেহারা নিয়েছে বিভিন্ন দেশেতে, চায়নাতে বিশেষ করে, ভারতবর্ষেও জানুয়ারিতে হয়েছিল, কিন্তু আমরা অতটা সিরিয়াস হয়ে যাইনি। তখনও আমরা মাস্ক ছাড়া, আমিও মাস্ক ছাড়া ঘুরে বেরিয়েছি, আমিও বম্বে গেছি, মাস্ক ছাড়াই গেছি। বাট 11th of March ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু সারা পৃথিবী সতর্ক হয়েছে, এবং তারপরে ধরো আমাদের দেশেতে আমাদের প্রধানমন্ত্রী 22শে মার্চ এখানে কারফিউ জারি করেছিলেন একদিনের জন্য, এবং তার পরের দিন 24শে মার্চ থেকে রাত্রি 8টায় উনি ঘোষণা করেন, এবং রাত 12টা থেকে লকডাউন শুরু হয়ে যায় সারা ভারতবর্ষ জুড়ে। তো সেটা অলমোস্ট এখনো চলছে, আমাদের কিছু আনলক 2 চলছে এখনো, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এখানে আবার কালকে থেকে বিকেল 5টা থেকে এখানে সতর্কতা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে। কিন্তু যেটা আমি সবাইকে বারবার বলেছি, আমার প্রত্যেকটা ফেসবুক পোস্ট থেকে শুরু করে সব জায়গায় চেষ্টা করি বলার, সবাইকেই একটাই কথা বলি যে আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা যদি সতর্কগ্রস্ত হই, সতর্কটা একটুখানি মেনে চলি, একটু যদি আমরা সিরিয়াসলি ব্যাপারটা মেনে চলি, তাহলে হয়তো এতটা সংক্রমণের সুযোগ পাবে না করোনা ভাইরাস। তো এটা আমার বলার, এটা একটা প্রেক্ষাপট বললাম কারণ আমাদের আজকের এই হ্যাঁ, লাইভেতে, হ্যাঁ। কারণ কিছুদিন আগে আমি যখন লকডাউন চলছিল তখন আমার এক ডাক্তার বন্ধু ডক্টর দেবকিশোর গুপ্ত, ওনাকে নিয়ে আমি লাইভে এসেছিলাম, এবং সেখানে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা কিভাবে সবকিছুতে সতর্ক থাকবো। তো সেখানে অনেকে অনেক প্রশ্ন করেছিলেন যে মাস্ক কিভাবে পরবো, মাস্ক ধোবো কিনা, কি মাস্ক রোদে দেবো কিনা। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে না, একটা মাস্ক কতদিন পরা যায়, হ্যাঁ, হ্যাঁ। সাবান দিয়ে হাত কখন ধোবো। ধরো একটা সময় ছিল যখন প্রথম যখন মার্চ মাসে ডিক্লেয়ার হলো, তখন তুমি দেখে থাকবে সারা পৃথিবী জুড়ে সমস্ত সেলিব্রিটিস থেকে শুরু করে সবাই বলতে শুরু করলেন যে ঘরের মধ্যে তুমি 1 ঘন্টা ছাড়া হাত সাবান দিয়ে ধুতে থাকো। কিন্তু সেটা তো দরকার ছিল না, কারণ যতক্ষণ না তুমি বাইরে যাচ্ছ, যতক্ষণ না তুমি ঘর থেকে বাইরে যাচ্ছ, ততক্ষণ তো তোমার সংক্রমণ হওয়ার কোনো জায়গা নেই, সুযোগ নেই, তাই না? তো ঘরের মধ্যে বসে থেকে থেকে তোমার হাত সাবান দিয়ে ধুয়ে হাতে তোমার স্যানিটাইজার লাগিয়ে তো কোনো লাভ নেই। তুমি ঘর থেকে যতক্ষণ না তুমি এক্সপোজড হচ্ছ বাইরে, তুমি ঘর থেকে বেরোলে, বাজারে গেলে, অফিসে গেলে, রাস্তায় হাঁটলে, ফিরে এসে সঙ্গে সঙ্গে করা উচিত। বা বাইরে তো তুমি অনেকক্ষণ ধরে হাঁটছো বা অফিসে আছো বা যেখানেই যাচ্ছ কাজেতে, সেখানে যতক্ষণ সুযোগ পাবে ততক্ষণ হাত সাবান দিয়ে ধোয়া বা হাতে স্যানিটাইজার লাগানো বা তোমার মাস্ক পরে থাকা, এগুলো ভীষণ দরকার। বাট যারা, মানে আমি এমন দেখেছি যে বাড়ির মধ্যে এখনো দেখছি, আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছেন যারা বাড়ির থেকে বেরোন না, বাড়ির মধ্যেই থাকেন, কিন্তু দিনে সারাক্ষণ হাত সাবান দিয়ে ধুয়ে যাচ্ছেন। তো এতে হাতের চর্মরোগ শুরু হয়েছে, কারণ আমার বেশ কিছু চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার তারা বলছেন যে প্রচুর রুগী আসছেন যাদের হাতের চর্মরোগ শুরু হয়ে গেছে। তো জিনিসটাকে ভালো করে যদি বোঝা যায়, এটা কিন্তু খুব বিশাল কিছু কঠিন ব্যাপার নয়। মাস্ক পরে থাকতে হবে, বাইরে বেরোবো আমরা, ভিড়ের মধ্যে যাব না, ভিড় আমরা এড়িয়ে চলবো, লোকের সংস্পর্শে থেকে একটু দূরে থাকবো আমরা, আর যতটা
আমরা হাতটাতে সাবান দেবো বা হাতে স্যানিটাইজার লাগাবো, লোকের সংস্পর্শে আসবো না। বাজার থেকে জিনিস কিনলাম, বাড়ি এসে অ্যাটলিস্ট জিনিসপত্রগুলো ঠিকঠাক করে ধুয়ে নিলাম এবং হাতটা সাবান দিয়ে ধুলাম। এই কটা জিনিস যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু এই সংক্রমণটা কমবে, সংক্রমণটা বাড়বে না। কিন্তু আমরা প্রচুর ভাবে বলা হচ্ছে, সরকার থেকে শুরু করে সবাই মিলে মানুষকে 3 মাস হয়ে গেল বুঝিয়ে যাচ্ছেন, কিন্তু তাও কোথাও গিয়ে মানুষ একটু অবহেলা করছেন। তার জন্য আজকে সংক্রমণ ভারতবর্ষে বেড়ে গেছে, 3 নম্বর স্থানে চলে এসেছে ভারতবর্ষ। মানে আমি আমার দেশের কথা বলছি, তোমাদের দেশের একই সাথে একই রকমই দাদা, উপমহাদেশ হুম। একই রকম যাচ্ছে, তো ভারত বাংলাদেশ সিনারিওটা প্রায় একই ধরনের। তো একটা সুবিধা, তোমার দেশের জনসংখ্যা কম, আমাদের এখানে জনসংখ্যা অনেক বেশি। এটা একটা, কারণ যত বেশি পপুলেশন হয় তত কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আদারওয়াইজ মানে আমি সবাইকে বারবার একটাই কথা বলছি, আজকে ফেসবুক লাইভে এসেও একটাই কথা বলতে চাইছি, যে আমাদের আলোচ্য বিষয় যে আমাদের এই মহামারীর পরবর্তী ফিল্ম সিনেমা হলের কি হবে, তাই তো? সেটাই মানে আমরা আজকে হ্যাঁ, আলোচনা হ্যাঁ। করবো তোমাদের চলচ্চিত্র উৎসবে। তো দেখো, আমার যেটা মনে হয় যে এটা নিয়ে আতঙ্ক করার, বারবার আমি আতঙ্ক শব্দটা একটা কারণেই বলছি, কারণ মানুষ একটু মানসিকভাবে, মানুষের একটু প্রবলেম হচ্ছে, কারণ অনেক মানুষ মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ছে। আহ, তো এটা একটা সময়, যে সময়টাকে আমাদেরকে জয় করতে হবে, আমাদেরকে এই সময়টাকে পেরোতে হবে। তো এইটা ছাড়া তো আমাদের হাতে কোনো উপায় নেই। মানে আমরা তো আহ, চিৎকার করি, আমরা যত ইচ্ছা করি, আমরা যাই করি না কেন, আমরা কিছু করে উঠতে পারবো না যতক্ষণ না ভ্যাকসিন আসছে, পৃথিবীতে যতক্ষণ না আবিষ্কার হচ্ছে, ততদিন আমরা কিছু নর্মাল হবে না পৃথিবী। তো ততদিন অবধি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরে রাখতে হবে, এবং আমরা যদি ইতিহাসটা জানি, তো তাহলে আমাদের সুবিধা হবে যে এই মহামারী আগেও হয়েছে। 100 বছর আগে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে সেই সময় তো মাস্ক ব্যবহার হতো, সেই সময় তো সোশ্যাল ডিস্টেন্সিং করা হতো। সেই সময় যখন মানুষ দেখা করতেন তখন মুখে মাস্ক পরে যেতেন, হাতে গ্লাভস পরে যেতেন। তো 100 বছর পরে আবার হয়েছে। তো দেখো, আজ 100 বছর আগে যখন হয়েছিল, তখনও পৃথিবীতে, তখনও মানুষ ভেবেছিল যে কি হবে, সবকিছু বন্ধ হয়ে যাবে, আমরা কি করব, আমরা কোথায় যাব, আমরা বাঁচবো কিনা। কিন্তু তারপর 2 বছরের মধ্যে কিন্তু পৃথিবী আবার নর্মাল হয়ে গেছিল। তো এটাও হয়ে যাবে, বাট যতদিন না হচ্ছে সেই সময়টুকু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর সিনেমা এখন ডেফিনেটলি যেটা হচ্ছে সেটা হলো, সারা পৃথিবী জুড়ে সিনেমা হল বন্ধ, কারণ এটা সতর্কতা স্বাস্থ্য বিভাগ থেকে বলে দিয়েছে যে সিনেমা হলে গিয়ে একত্রিত হয়ে সিনেমা দেখা এখন আহ, সত্যি উচিত নয়। তো সেখানে সিনেমা হলের, তা বলে ভবিষ্যৎ কিন্তু একদমই অন্ধকার নয়, কারণ সিনেমা তো একটা বড় পর্দার জিনিস। তো যেদিনকে করোনা ভাইরাস ঠিক হয়ে যাবে, সেটা ধরো 3 মাস কি 6 মাস কি 1 বছর কি 2 বছর, যখনই ঠিক হয়ে যাবে তারপর কিন্তু মানুষ আবার সিনেমা হলে যাবেন সিনেমা দেখতে। কারণ যারা সিনেমা দেখতে পছন্দ করেন তারা কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। এই মুহূর্তে সিনেমা হলে যেতে পারছেন না বলে সারা পৃথিবীতে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা যেটা দেখছি, নেটফ্লিক্স, অ্যামাজন ওটিটি থেকে শুরু প্ল্যাটফর্ম করে, গুলো। হটস্টার থেকে শুরু করে যত আছে, ভূত থেকে শুরু করে, জি থেকে শুরু করে, সারা পৃথিবী জুড়ে তাদের সাবস্ক্রিপশন প্রচুর বেড়ে গেছে, প্রায় 2 গুণ 3 গুণ হয়ে গেছে। এবং মানুষের তো কোনো উপায় নেই এই সময় টিভি দেখা ছাড়া, বা মোবাইলে সিনেমা দেখা ছাড়া, বা ওয়েব সিরিজ দেখা ছাড়া। তো সেটা মানুষ এটা দেখছেন। কিন্তু তা বলে চলচ্চিত্র যেটা আমরা বলি, যেটা সিনেমা বলি, যেটা ছায়াছবি বলি, এবং মানুষ যেটা দেখতে ভালোবাসেন, সেটা কিন্তু মানুষ সিনেমা হলে গিয়ে দেখবেন। তার একটা বড় উদাহরণ তোমাদেরকে বলি, সেটা হলো ধরো আমেরিকাকে যদি আমরা আমাদের একটা উদাহরণ হিসাবে দেখি, সেখানে তো ওয়েব সিরিজ বহুদিন থেকে চলছে। ওটিটি হুম, হুম। প্ল্যাটফর্ম তো আজকে আমাদের দেশে নয়, ওটিটি প্ল্যাটফর্ম লাস্ট 1 বছর কি 2 বছর ধরে এখানে, ধরো এই কদিনে, ধরো এখন লাস্ট 1 বছর বা লাস্ট এই 3 মাসে ধরে একটা বিরাট পপুলার হয়েছে। জনপ্রিয় হয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু আমেরিকাতে তো অনেক বছর ধরে ওয়েব সিরিজ চলছে, কিন্তু তা সত্ত্বেও তো সেখানে সিনেমা হলে সিনেমা রিলিজ হয়, তাই না? তো যদি ওয়েব সিরিজই মানুষ দেখতেন ওখানকার মানুষরা, তাহলে তো মানুষ গিয়ে সিনেমা হলে যেতেন না, সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে যেত ওখানে। তো ওখানে তো সিনেমা হল এখনো আছে।
তো সেই জন্য এই মুহূর্তে লকডাউনের কারণে, প্যান্ডেমিকের কারণে সারা পৃথিবী জুড়ে যে সমস্যা, সেইখানে তার সলিউশন মানুষের এন্টারটেনমেন্ট, তার জন্য টিভি আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, মানুষ দেখছেন। কিন্তু যে মুহূর্তে এটা ঠিক হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস সেই মুহূর্তে মানুষ যারা সিনেমা ভালোবাসেন, যারা সিনেমা দেখতে পছন্দ করেন, যাদের সিনেমা প্যাশন, তারা তো যাবেন সিনেমা হলে গিয়ে। এবং যারা একটা অ্যাটমসফিয়ার পছন্দ করেন, একটা ধরো একটা পরিবেশ, মানে সিনেমা হল, চলচ্চিত্রতে মানুষ শুধুমাত্র সিনেমা হল, অনেকে আছেন শুধুমাত্র ছায়াছবি দেখতে যান না, তারা একটা পরিবেশকে মানে উপভোগ করতেও যান। মানে আমেজটা। একসঙ্গে একসঙ্গে 100 জন, 200 জন, 500 জন, 1000 জন একটা জায়গায় একত্রিত হয়ে সবাই একটি চলচ্চিত্র দেখছেন। সেখানে আজকের যেটা শুরু হয়েছে সেটা হলো, সেখানে গিয়ে তোমার কফি খাচ্ছেন, সেখানে গিয়ে তোমার অনেক কিছু পপকর্ন। খাবার টাবার পাওয়া যায়, হ্যাঁ, পপকর্ন খাচ্ছেন। তো এই যে সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে একত্রিত হয়ে গিয়ে একটা পরিবেশ তৈরি হয়, সেটার একটা উপভোগ তো আছে। তো সেটা উপভোগ করতে অনেকে চান, তো সেটা তো থাকবেই। তো সেই জন্য আমার বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছেন এখানে, যাদের সিনেমা হল রয়েছেন, যারা খুব চিন্তিত হয়েছেন যে কি হবে, কি করে এরপরে সিনেমা হল আমরা চালাবো, মানুষ কি সিনেমা হলে সিনেমা দেখতে আসবেন। আমি তাদের সবাইকে বলছি, এখানেও বলছি, তোমাদেরকেও বলছি যে সিনেমা হল যেমন ছিল তেমন থাকবে, কারণ এছাড়া কোনো পথ নেই। কারণ মানুষের ভালোবাসা হঠাৎ করে একদিনে 3 মাসে 4 মাসে চলে যায় না। মানে এই যে 3 মাসে হঠাৎ করে আমরা সিনেমা দেখতে পেলাম না, হলে যেতে পারছি না, থিয়েটার দেখতে যেতে পারছি না, তার জন্য কি 3 মাসে 4 মাসে 6 মাসে কি মানুষের ভালোবাসা চলে যাবে? তোমার কি মনে হয়? না, না, না। যেহেতু মানুষ এটা একটা বিষয় অভ্যস্ত এবং ওইখানে ফিজিক্যাল একটা ইন্টারেকশন হয়। ফিজিক্যাল ইন্টারেকশনটা আসলে ওয়েব প্ল্যাটফর্ম কোনো সময় রিফর্ম করতে পারবে না বা রিপ্লেস করতে পারবে না। যেটা দাদা আমরা এইবার আসলে অনুভব করতেছি যে আমরা যেহেতু প্রতি বছর ফিজিক্যাল ফর্মে আমাদের উৎসবটা করি। ওইখানে একসাথে অনেক লোক বসে ছবি দেখেন। তো এই বছর কিন্তু আমরা করছি অনলাইনে। তো ওই উৎসবের যে আমেজটা, সবাই মিলে একসাথে বসে দেখার যে আমেজটা, একজনের সাথে যে আরেকজনের ইন্টারাকশন হওয়াটা, এই বিষয়টা ভীষণভাবে আমরা মিস করছি। তো আমারও আপনার সাথে আসলে একমত আমার যেটা মনে যে হয়, মানুষ আমি আসলে এই এখানে, বিষয়টা মিস আমি করে। না, আমি আমি তোমাকে ফাগুন ভাই একটা কথা বলি, যে এখানে এই যে মিস করছি তুমি বলছো, আমি না মিস করছি না। আমাকে যদি তুমি ব্যক্তিগতভাবে বলো, আমি মিস করছি না। আমি এই যে আহ, একটা অভিজ্ঞতা, এই যে একটা নতুন ভাবে একটা অভিজ্ঞতা, এটাকে আমি উপভোগ করছি। যে এরকমও যে হয় সারা পৃথিবী জুড়ে, সেটা তো একটা অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতাটাকে, এটা হয়তো আমাদের এই যে প্রত্যেক 100 বছরে একবার করে প্যান্ডেমিক হয়, ডেফিনেটলি সেটা খুবই ভয়ঙ্কর, প্রচন্ড ক্ষতিকারক, বহু মানুষের, বহু সমাজের, বহু দেশের প্রচুর ক্ষতি হচ্ছে। কিন্তু সেটাকে যদি পজিটিভলি আমি নিই, যে মিস করলে দেখো আমার মন নেগেটিভ হয়ে যাবে, যে আমি ওটা পাচ্ছি না, আমি এটাকে, তো আমার মনে হয় যে যেটা যে মুহূর্তে পাচ্ছি, আমার সেটাকে নিয়ে উপভোগ করাটা আমার কাছে খুব একটা, আমি আমার আমার যদি তুমি দর্শন বলো, আমি সেটা খুব বিশ্বাস করি, যে আমার কাছে যে মুহূর্তে যে জিনিসটা আছে, যে জিনিসটা আমার কাছে এই মুহূর্তে আমার কাছে প্রাপ্য, আমার কাছে অ্যাভেলেবেল যে জিনিসটা, আহ, যে সেই জিনিসটাকে নিয়ে আমার মনে হয় আমার সন্তুষ্ট থাকাটা খুব দরকার। যে মুহূর্তে আমি শুরু করব ভাবতে যে আমি না এটা পাচ্ছি না, আমার এটা, এটা না হলে আমার এটা চলবে না, তো সেই মুহূর্তে আমি কোথাও না কোথাও গিয়ে একটা কম্পেনসেট করার চেষ্টা করব। তো কম্পেনসেট যেই করার চেষ্টা করব, সেই মুহূর্তে সেই জিনিসটার যে আনন্দ, সেই জিনিসটার মধ্যে যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু পাবো না। এবং আমি যেটা বলছি, হয়তো তোমাদের পরবর্তী বছরে তোমরা যখন আবার চলচ্চিত্র উৎসব করবে, তখন তোমরাই বলবে যে সত্যি গত বছর কিন্তু আমরা একটা পুরো অন্যভাবে করেছিলাম, দেখো আমরা আবার আবার আমরা যেভাবে করতাম সেভাবে আমরা নতুন ভাবে আবার করছি। তো হয়তো তোমরাই আবার যখন সামনের বছর করবে আবার, আমার মনে হয় সামনের বছরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ এতদিন মনে হয় না লাগবে বলে। আহ, আমাদের যে বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে, এবং বিজ্ঞানীরা নিশ্চয়ই কিছু না কিছু আবিষ্কার করবেন, এবং খুব দ্রুত হয়তো আবিষ্কার হবে। আমি সেই আশা নিয়ে বলছি যে সামনের বছর তুমি আমাকে ফোন করে বলবে বা মেসেজ করে বলবে যে হিরণদা, গত বছর কিন্তু পুরো আমরা একটা অন্যরকম অভিজ্ঞতা লাভ করেছিলাম। সেটাও অভিজ্ঞতা, এবছরটা একটা নতুন অভিজ্ঞতা।
হ্যাঁ, এটা তো দাদা আপনি অবশ্যই ঠিক বলছেন যে আমরা একটা সবাই আসলে একটা নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি, নিউ নরমাল, এবং অনেকে উপভোগ করছেন। আসলে দুইটা ব্যালেন্স করেই আমরা যাচ্ছি। তবে দাদা এখন আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি বলছেন যে আহ, ভাইরাসটা যবে থেকে যাবে তারপর থেকে সবকিছু নর্মাল হবে। হ্যাঁ, এটা আমিও মানি, সবকিছু নর্মাল হবে। কিন্তু দাদা একটা প্রশ্ন আসলে এখনো থেকে যায় যে আহ, চলচ্চিত্র বা ফিল্ম, আমরা যারা জড়িত আছি হুম, এই সেক্টরে, এটা কিন্তু এমন একটা আর্ট যে অনেক মানুষের ইন্টারাকশন এখানে হয়। হুম, তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশও অনেকদিন যাবত আপনার আহ, কাজ বন্ধ থেমে আছে, আপনাদের ওখানকেও থেমে আছে, মানে পুরো বিশ্বেই থেমে আছে। তো যারা হুম, একটা পর্যায়ে আছেন, এখানে নির্মাতা হতে পারেন বা অভিনেতা, প্রডিউসার হতে পারেন, তারা হয়তো একটা ভালো পর্যায়ে আছেন, অবস্থানে আছেন, এই সময়টা ভালোভাবে চলতে পারছেন। হুম, অনেকে দাদা এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করেন যারা কলাকুশলী, তারা খুব হুম, একটা মন্দার মধ্য দিয়ে সময়টা কাটাচ্ছেন। তো হুম। তাদের পাশে দাঁড়ানো, যারা আমরা বিত্তবান আছি বা যারা এই ইন্ডাস্ট্রিতে একটা পর্যায়ে আছি, তাদের রেসপন্সিবিলিটিটা কেমন হতে পারে বা কতটুকু হওয়া উচিত? দেখো, এটা এটা এমন একটা প্রশ্ন তুমি করছো, এটা তো পৃথিবীর সবচাইতে বেশি রূঢ় বাস্তব, কঠিন বাস্তব, যে যারা বা এইখানে আছেন, আমাদের আহ, চলচ্চিত্র জগতের সঙ্গে যারা জুড়ে আছেন, তাদের মধ্যে 90% মানুষ কষ্টে আছেন। কারণ যারা অভিনেতা, তাদের সংখ্যা তো, যারা প্রতিষ্ঠিত অভিনেতা, অনেক অভিনেতা আছেন। ধরো আমাদের বাংলা সিনেমা, বাংলা চলচ্চিত্র জগতে যদি কথা বলি, কারণ আমি যেটুকু এটুকু জানি, এখানে আমাদের এখানে অভিনেতা আছেন যাদের নাম নথিভুক্ত আছে, তাদের সংখ্যা প্রায় 3600-র ওপর। তো 3600-র ওপরে অভিনেতা আছেন যাদের নাম নথিভুক্ত আছে আমাদের। তো এতজন অভিনেতা, তাদের মধ্যে যারা প্রতিষ্ঠিত, মানে যাদের নাম সবাই জানেন, যারা অনেক বেশি অর্থ পান একটা চলচ্চিত্র অভিনয় করে বা কাজ করে, তাদের সংখ্যা তো খুবই কম। হয়তো ধরো সব মিলিয়ে হয়তো 50 জন কি 100 জন, 100 জন প্রতিষ্ঠিত অভিনেতা আছেন যারা অনেক অনেক বেশি অর্থ পান কোনো একটি কাজ করে। তো তারা এই যে সময়টাতে কাটিয়ে দিচ্ছেন, এই সময়টা তারা পার করে দিচ্ছেন, তাদের অর্থ জমানো আছে সেখান থেকে যেভাবে হোক। কিন্তু এই 3600-র মধ্যে, 600-র ওপরে বাকি 3500 জন, তাদের তো অবস্থা ভীষণ শোচনীয়। এখন এখানে ব্যক্তিগতভাবে তুমি, আমি, আমরা কতটা কি করে উঠতে পারি? তো এখানেই যে দায়িত্ব চলে, সেটা হলো আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের সরকারের। কারণ কোনো একজন ব্যক্তি হিসাবে তুমি কতজনের জন্য কত কি করবে? ধরো আমাদের দেশে 140 কোটি মানুষ বসবাস করেন। তো সেখানে তুমি কতজনকে গিয়ে তুমি সাহায্য করতে যাবে? তুমি তোমার মানবিক ভাবে যতটুকু করার ততটুকু করতে পারবে। বাট তোমারও তো, প্রত্যেকের তো এক একটা সামর্থ্য আছে, প্রত্যেকের এক একটা লিমিটেশনস আছে। সে তার নিজের লিমিটেশনস তো ক্রস করতে পারবে না। ক্রস করে কোথায় যাবে? তো সেই জন্য সেখানে সমাজ, সেখানে দেশ, সেখানে সরকারকে, তাদেরকে দাঁড়াতেই হবে। এবং এখানে একটা কঠিন, যেটা আমি প্রথমেই বললাম, কঠিন রূঢ় একটা সমস্যা বাস্তব, যে মানুষ প্রচন্ড কষ্টে আছেন। বহু মানুষ, বহু মানুষ কষ্টে আছেন। এবং সেই কষ্ট শোচনীয় কষ্ট, মানে সেই কষ্ট সত্যি দেখা যায় না। কিন্তু কি করবে বলো, মানে এটা তো, এটা বাস্তব, এটা মেনে নিতে হবে আমাদের। আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশে তারা যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছেন মানুষকে এখানে সমস্তভাবে রেশনিং থেকে শুরু করে সমস্ত রকম সাহায্য দিয়ে। তো প্রত্যেকটা দেশ প্রত্যেকের মতো করে তারা সাহায্য করছেন মানুষকে। কিন্তু তুমি যে রেসপন্সিবিলিটির কথা বললে, দায়িত্বের কথা বললে, সেই দায়িত্ব, এটা একটা, এটা কোনো অঞ্চল ভিত্তিক তো কোনো সমস্যা নয় যে তুমি গেলে, আমরা কয়েকজন মিলে গেলাম, কোনো একটি অঞ্চলের কিছু মানুষ কষ্টে আছেন, তাদেরকে তুমি সাহায্য করলে, তাদেরকে তুমি স্বাবলম্বী করে তুললে, তাই না? এটা তো একটা সারা বিশ্বের সমস্যা, পুরো পৃথিবীর সমস্যা। তো তুমি ফাগুন ভাই, আমি হিরণ হয়ে গিয়ে আমরা কতজনের সমস্যার সমাধান করবো? আমি আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু লিমিটেশন, আমার যতটুকু সীমা, আমি সেই সীমাবদ্ধের মধ্যে যতটুকু করার আমি আমার মতো করে করেছি, আমি আমার মতো করে করছি। আমার যাদেরকে করার সেটুকু আমি করে চলেছি, সেটা তো আমার নিজস্ব অনুভব থেকে আমি নিজের মতো করে করছি। বা তুমি তো কাউকে ফোর্স করতে পারবে না, তাই না? তুমি তো কাউকে বলতে হুম, পারবে হুম, না যে হুম। এই তোমার হ্যাঁ, কাছে হ্যাঁ, হ্যাঁ। টাকা আছে,
তুমি দাও, তাই না? এমন হ্যাঁ, একটা হ্যাঁ। আমাদের দেশের স্ট্রাকচার, সেখানে গিয়ে তুমি কখনো কাউকে ফোর্স করে বলতে পারো না যে তোমার কাছে 100 টাকা আছে, তুই 10 টাকা দাও, ওর লাগবে। যতক্ষণ না মানুষ মানবিক হবে, যতক্ষণ না মানুষ নিজে থেকে চেষ্টা করবেন পাশের মানুষটির কাছে আহ, সাহায্য করা, ততক্ষণ তো তুমি কিছু করতে পারো না। বাট একটা খুব দুঃখের বিষয় আমার কাছে, একটা দুঃখের বিষয় এই মুহূর্তে, সেটা হলো যে সবকিছু ঠিক আছে, কিন্তু যে মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি যে কারোর কোভিড হয়েছে, কোভিড-19 কারোর কেউ আক্রান্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি এবং মনে হচ্ছে যে তার পাশে দাঁড়ানোর বদলে, তাকে সাহায্য করার বদলে তাকে আমরা বয়কট করতে শুরু করছি। যে না না, ওর পাশে হ্যাঁ, যাব না, ওকে ছোবো না, ওখানে গেলেই আমার সবকিছু হয়ে যাবে। তো এমনও পরিবার আছেন যাদের পরিবারের মানুষ আহ মারা গেছেন, তারা বলেছেন যে যে আমার আর ডেড বডি দরকার নেই, আমার আপনারা সরকারকে মানে হাসপাতালকে বলেছে যে আপনারা সৎকার করে দিন। বা হ্যাঁ, ধরো বাংলাদেশেও আমার এমন দৃশ্য পাশের, দেখা গেছে হ্যাঁ আর কি। আমাদের পাশের পাড়ায় কারোর একটা হয়েছে, সঙ্গে সঙ্গে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে বাবা ওনার হয়ে গেছে, তো ওখান দিয়ে পাশ দিয়ে পর্যন্ত যাব না। কিন্তু কোনো কারো যদি কোভিড-19 হয়, তুমি তার পাশ দিয়ে হেঁটে গেলেই তো তোমার হয়ে যাবে না। তুমি যদি মাস্ক পরে থাকো, হুম, তুমি যদি প্রোটেকশন নিয়ে থাকো, তো সেই মানুষটা থেকে তো তোমাকে তো হাওয়ায় হাওয়ায় চলে আসবে না, তাই না? তুমি যদি একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, তুমি একটু দূরত্বে থাকো এবং তুমি যদি নিজের প্রোটেকশন নিয়ে রাখো, তাহলে তো সমস্ত ডাক্তাররা বাড়ি চলে যেতেন, তাই না? যেভাবে ডাক্তাররা দিন রাত এক করে, ডাক্তার শুধু নয়, নার্স থেকে শুরু করে, নার্স, ডাক্তার এবং সরকারের চিকিৎসা বিভাগের সমস্ত কর্মী সবাই মিলে, শুধুমাত্র ডাক্তার বলবো না, চিকিৎসা বিভাগের সমস্ত কর্মী, সেখানে যারা যারা আছেন, সমস্ত স্তরের সমস্ত কর্মীরা, তারা নিজেদের জীবন বিপন্ন করে তারা দিনরাত এক করে মানুষের সেবা করে চলেছেন। তারা তো ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন না। তারা যদি প্রোটেকশন না নিতেন, তারা তো তারা সবাই মারা যেতেন, তাই না? কিছু কিছু হ্যাঁ, ডাক্তার মারা গেছেন, আমাদের এখানেও কিছু কিছু ডাক্তার মারা গেছেন, কিছু কিছু মানুষ মারা গেছেন। তো সেখানে এখন এটা এমন একটা কোভিড-19 একটা একটা অসুখ, এমন একটা ভাইরাস যার এখনো গবেষণা চলছে, এখনো মানুষ সবকিছু বলে উঠতে পারেনি যে এটা হলেই এটা হবে, এটা মানেই এটা নয়। সেটা এখনো সম্পূর্ণতা আসেনি, যতক্ষণ না তার একটা পরিষ্কার আমরা একটা কিছু পাবো, একটা চিত্র পাবো যে এইটা মানে এইটা। মানে ধরো ইনফ্লুয়েঞ্জা, কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু, আমাদের কাছে সবকিছু মোটামুটি একটা ক্ল্যারিটি আছে, স্বচ্ছতা আছে আমাদের কাছে যে এইটা মানে এইটা। তো কোভিড-19 একটি নতুন রোগ, ডিসেম্বর মাসে চায়নাতে হয়েছে। কোভিড-19, ধর করোনা ভাইরাস তো আগেও হয়েছে, তো করোনা ভাইরাসের একটা মেম্বার হলো কোভিড-19। স্ট্রেন। তো সেখানে এখন যতদিন না এই ব্যাপারটা আমাদের কাছে, এই চিত্রটা আসছে সামনাসামনি, ততক্ষণ আমরা পরিষ্কার করে বলতে পারবো না। বাট এই মুহূর্তে যেটুকু বলতে পারি সেটা হলো যে আমরা একটু সতর্ক থাকলে খুব ভালো হয়। আর অযথা আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। আর যাদের হচ্ছে, যে পরিবারের সঙ্গে হচ্ছে, তাদের প্রতি একটু সহানুভূতিশীল থাকা, পাশে যারা আছেন তাদের হওয়াটা খুব দরকার। মানে এমন আমি এমনও শুনেছি যে পাড়াতে কারোর হয়েছে, সঙ্গে সঙ্গে সেই পুরো পাড়া তাকে বয়কট করেছেন, তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, মানে ফোনেতেও কথা বলা বন্ধ করে দিয়েছেন, সবাই যেন একটা ফোন করলেও হয়তো কিছু একটা হয়ে যাবে, মানে এরকম একটা সাংঘাতিক ভয়, একটা একটা আতঙ্ক, একটা দুশ্চিন্তা একটা গ্রাস করছে আমাদেরকে দিনের পর দিন। দাদা, আরেকটা বিষয়, আহ, অনেকে বাংলাদেশেও দেখা যাচ্ছে, খুব বেশি সংখ্যক না, সংখ্যাটা এখনো অল্প, আপনাদের ওখানকার অবস্থা আমি সঠিক জানি না, যে অনেকে শুটিং এ ফিরে যাচ্ছেন, এই অবস্থাতেই শুটিং এ ফিরে যাচ্ছেন, চেষ্টা করছেন যথেষ্ট প্রিকশন নেয়ার। তো বাংলাদেশেও একজন নির্মাতা কয়েকদিন আগে শুটিং শুরু করেছিলেন, এবং উনি আবার শুটিং শেষ করে বলছেন যে আহ, এইখানে যে ইন্টারাকশনটা হয়, শুটিং এর সময় যে ইন্টারাকশনটা হওয়া দরকার, এই প্রিকশন গুলা নেওয়ার কারণে ওইভাবে শুটিংটা করা যাচ্ছে না। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এখনই কি আমাদের শুটিং এ ফিরে যাওয়া উচিত, না আমাদের আরো একটু অপেক্ষা করা উচিত? দেখো, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বাংলায়, আমাদের তো এখানে টিভি সিরিয়াল যেটা হয় তার তো শুটিং চলছে, প্রায় 26-27 দিন হয়ে গেল তার শুটিং শুরু হয়ে গেছে, তার শুটিং চলছে। তো এখনো অবধি আমাদের কাছে কোনো খবর আসেনি যে টিভি সিরিয়ালের শুটিং থেকে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, এবং তিনি সেরকম কোনো আমাদের কাছে কোনো খবর নেই।
আর চলচ্চিত্রের কোনো শুটিং হচ্ছে কিনা আমার কাছে কোনো এখনো তার খবর নেই। তবে আমাদের এখানে বলা হয়েছে যে আমরা শুটিং করতে পারি, চলচ্চিত্র শুটিংও করতে পারি, বাট 35 জনকে নিয়ে আমরা শুটিং করতে পারি। তো সেইটা বলা হয়েছে, বাট কিন্তু আমাদের এখানে শুটিং চলছে, টিভি সিরিয়ালের তো শুটিং আমাদের এখানে চলছে। আমরা তো করছি এখানে, বাট সতর্কতার সঙ্গে করছি। এবং প্রায় 26-27 দিন হয়ে গেল, 3 সপ্তাহ অতিক্রম করে গেছে। আর তুমি যেটা বললে যে উচিত কি অনুচিত, এই কথাটা না আমার কাছে বিচারের বিষয়। মানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, সেটা একদম বিচারাধীন ব্যাপার। তার জন্য মতামত দেওয়ার আমি কেউ নই। যখন সরকার যখন বলেছেন যে তুমি যদি ইচ্ছা করো তুমি শুটিং করতে পারো, তো সরকার ভেবেচিন্তে বলেছেন, তো শুটিং হচ্ছে। এবার পুরোপুরি তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি শুটিং করব কি করব না। যারা কলাকুশলীরা যারা অভিনয় করবেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা অভিনয় করবেন কি করবেন না। তো ব্যক্তিগত স্বাধীনতায় তো কেউ হস্তক্ষেপ করেননি, কেউ জোর করে বলছেন না যে তুমি গিয়ে শুটিং করো। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। দাদা, যেহেতু বাংলাদেশের অনেক দর্শক আপনাকে শুনছেন, আপনার কিন্তু একই হুম। সাথে অনেকগুলো পরিচয়: অভিনেতা, গায়ক, প্রযোজক, রাজনীতিবিদ। আপনি একই সাথে রাজনীতিতে সফল একজন ব্যক্তিত্ব। দাদা, আমি এখন যেটা একদমই জানতে না, চাচ্ছি। রাজনীতি সম্বন্ধে আমি কিচ্ছু বলতে চাই না, কারণ আমি একদমই রাজনীতিবিদ নয়। আমি নিজেকে কখনোই রাজনীতিবিদ বলে মনে করি না। আমি সম্পূর্ণরূপে প্রধানত অভিনেতা। আর আমি আমার সেটাই লিখতে খুব জানতে চাচ্ছিলাম আমার দাদা, হ্যাঁ, আমার যে আপনি লিখতে কোনটা খুব আগে ভালো রাখেন। লাগে। আমি লিখতে খুব ভালো লাগে আমার। আমি আহ, তোমার দুটো দুটো চলচ্চিত্র লিখেছি, যেখানে চলচ্চিত্র হয়েছে। তো একটা হলো বিসর্জন। বিসর্জন আমার লেখা, সেটা চলচ্চিত্র হয়েছে, যেটা কোয়েল ইন্দ্রনীল অভিনয় করেছিল। তারপরে মেহের হুম, আলী হুম, আমার নিজের লেখা, যেটাতে আমি নিজে প্রযোজনা হুম, হুম, করেছিলাম এবং আপনি ছিলেন। যেটা আমি নিজে লিখেছিলাম। তো আর গান, যদি তুমি বলো সঙ্গীত, সঙ্গীত আমরা তো প্রচুর ইভেন্ট করি। তো সেখানে অভিনেতা হিসেবে আমাদেরকে গান করতে হয়। তো হুম। তুমি নিশ্চয়ই জানবে। তো সেই হিসাবে আমি আমি খুব ভালোবেসে গান করি। আমার গান করতে খুব ভালো লাগে। এবং ছোটবেলায় পণ্ডিত জয়ন্তী চট্টোপাধ্যায়ের কাছে আমি কিছুদিনের জন্য আমার সৌভাগ্য হয়েছিল, ওনার কাছ থেকে আমি আহ, তালিম নিয়েছিলাম। তো কদিনের জন্য আমি ওনার কাছে প্র্যাকটিস, মানে অভ্যাস করার আমার সুযোগ হয়েছিল। হ্যাঁ, বলো। আচ্ছা দাদা, আহ, একটা বিষয়, এই বিষয়ে একটু যদি আপনি মতামত দেন আর কি, যে আপনি তুমি কেমনটা কিন্তু ভাবছেন। একেবারে এখনো খেয়াল আহ, করোনি, আমি যে টি শার্টটা পরে আছি এটা কিন্তু বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। আমি খেয়াল করি নাই। আমি ভাবলাম থ্যাংক যে ইউ দাদা এতক্ষণ আপনাকে। ধরে তুমি একবারও বলছো না যে আমি আমি খুঁজে বার করে পড়লাম আমি আজকে যে আমি আজকে ফোন থেকে ব্রডকাস্টে গেছি তো ফোনে ক্লিয়ার বুঝতে পারি না, এখন আমি দেখতে পেলাম। থ্যাংক ইউ দাদা। দাদা, বাংলাদেশকে আমি ভীষণ এইবার ভালোবাসি। হুম। অনেক ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। আর এখানে আপনার অনেক ভক্ত কিন্তু আছে, বিশাল পপুলার না, আপনি আমার এখানে। ভক্ত না, আমি কাউকে ভক্ত বলে মনে করি না। আমাকে যারা ভালোবাসেন, আমার আমার তারা আমার বন্ধু, তারা আমার ভালোবাসার বন্ধু, কেউ ভক্ত নয়। আচ্ছা দাদা, বলো। ভারতবর্ষ জুড়ে এবং বাংলাদেশেও বর্তমানে একটা শব্দ খুব বিতর্কিত, বা অনেকে অনেক মতামত দিচ্ছেন। এবং আপনি যেহেতু একটা সময় থেকে স্ট্রাগল করে কিন্তু এই জনপ্রিয়তা কুড়িয়েছেন এবং মানুষের মানে ভালোবাসায় পরিণত হয়েছেন। তো এই জন্য আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, নেপোটিজম নিয়ে যে কথাবার্তাটা হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে হুম, এবং বাংলাদেশেও ব্যাপক কথাবার্তা হচ্ছে, আপনার হুম। মত মানে পারসেপশনটা আমি একটু জানতে চাচ্ছি। দেখো, নেপোটিজম, ফেভারিটিজম, মানে কাউকে কোনো মানে নিজের বন্ধু, নিজের ভাই, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের নিজের কোনো আত্মীয়কে কিছু পাইয়ে দেওয়া, করিয়ে দেওয়া, এটা তো সারা পৃথিবী জুড়ে আছে। তুমি আমাকে একটা দেশ দেখাও যেখানে রাজনীতি থেকে শুরু করে কোনো ক্ষেত্রতে এই জিনিসটা নেই। আমি নাম বলছি না, একটা পৃথিবীর সবচাইতে উন্নত দেশ আমি নাম বলছি না,
সেখানেও পরিবার রাজনীতিতে প্রেসিডেন্ট হয়েছেন পরপর। তো এই পরিবারতন্ত্র, মানে আমার ভাই, আমার ছেলে, আমার বন্ধু, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার এই আমারটা যেটা আসে না, এটা একটা আমার মনে হয় কোথাও একটা গিয়ে কনফিডেন্স থেকে আসে যে আমি যখন একটি কোম্পানি খুললাম, ধরো কোনো একটি কোম্পানি অর্গানাইজেশন খুললাম, তো সেটা চালানোর সময় আমি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। এবার আমি চাইবই যে যখন একটুখানি কোম্পানিটা বড় হবে, সবকিছু হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই যখন একটু সুযোগ্য হবে, তখন তাকে আমার কোম্পানি সিইও বানিয়ে দিলাম, আমার কোম্পানি ডিরেক্টর বানিয়ে দিলাম। বানাই না আমরা? হুম হুম। আমরা কি মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে বেড়াই যে আমার ছেলে আমার মেয়েকে না করে কে যোগ্য ব্যক্তি, তাকে এনে আমি আমার কোম্পানি সিইও করব, আমার কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর করবো, মানে আমি আমার পরবর্তীকালে আমার ছেলেকে কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর করবো আমার পরবর্তী, হ্যাঁ হ্যাঁ। তাই না? আমি উদাহরণ দিচ্ছি, আমার ছেলে নেই, আমি জাস্ট বললাম। তো আমি বলছি যে এই যে ব্যাপারটা না, এটা এটা সারা পৃথিবী জুড়ে আছে, এটা সারা পৃথিবী জুড়ে আছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই ব্যাপারটা আছে। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা জায়গায় আমার আমার আমি এই দুটোর মধ্যে আছে। কিন্তু ব্যতিক্রম আছেন, তার মধ্যে ব্যতিক্রমও আছে, এক্সেপশনস ডেফিনেটলি আছে। প্রচুর দেশ আছেন, প্রচুর জায়গা আছেন যারা নিজেদের মানুষকে না বসিয়ে অন্য জায়গায় বসিয়েছেন। তুমি অ্যাপেলের স্টিভ জবস, যিনি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপেল, তুমি নিশ্চয়ই জানো, তাকে একসময় হুম। সরিয়ে দেওয়া হয়েছিল। তার তার দীর্ঘ বহু কোম্পানি বছর থেকে। পরে আবার, হ্যাঁ, তার দীর্ঘ বহু বছর পরে আবার আনা হয়েছে। তো এটাকে নিয়ে দেখো, আমি কোনো জিনিসেতেই, যেটা তুমি আমাকে তখন একটু আগেও বলছিলে যে আমরা খুব মিস করছি গত বছর যেভাবে আমরা ফিজিক্যালি উৎসব করছিলাম, আমি কোনো কিছুই খুব একটা নেগেটিভলি নিই না। আমার জীবনের একটা অদ্ভুত জায়গা, মানে আমার একটা অদ্ভুত দর্শন জীবনের, সেটা আমি কোনো জিনিস নেগেটিভলি নিতে ভালো খুব একটা আমার অপছন্দ, আমার ব্যক্তিগতভাবে অপছন্দ। আমি সব জিনিসকে খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করি, যে এই যে কোনো যদি দুর্ঘটনা ঘটনা যার যেটাই ঘটুক না কেন, সেখান থেকে পজিটিভিটি কি বার করা যেতে পারে সেটা নিয়ে সবসময় ভাবি। আমার জীবনেও হয়েছে, আমার জীবনে বহু মানুষ আমাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করেছেন, আমাকে বহু মানুষ প্ল্যান করে আমার নামে বদনাম করেছেন, আমাকে ছোট করার চেষ্টা করেছেন। কিন্তু এই বঙ্কিমবাবুর একটা কথা ছিল, মনে আছে না? তুমি বলো, তুমি অধম বলিয়া আমি আম, উত্তম হইব না কেন, আমি তাই তো? আমি উত্তম করবো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আমি ওইটা বিশ্বাস করি। আমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছে, অনেকে ছোট করার চেষ্টা করেছে। আমি যখন প্রথম সিনেমা নবাব নন্দিনী করতে এসেছিলাম, দু তখন হাজার আমাকে সাতে বলেছিল, 2007, তখন আমাকে অনেকে বলেছিল যে ভাই তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই তো ফ্লাইটে প্লেনে করে এসেছিস বম্বে থেকে কলকাতা, আমরা ট্রেনের টিকিট করে দিচ্ছি, তুই এখান থেকে ট্রেনে করে বম্বে চলে যা, বলেছে। তো কি করবে, তো কিছু করার নেই না, মানে মানুষের মুখ আছে, মানুষ বলবে, মানুষের হাত আছে, মানুষ লিখবে, তোমার কিছু করার আছে, কিছু করার নেই তো। আর আমি জীবনে একটা সাংঘাতিক কথা এখন এসছে, ডিপ্রেশন, তাই না? হুম। তো ইন আ ট্রু ওয়ার্ড, ডিপ্রেশন হলো মানসিক একটি অসুস্থতা, একটি রোগ। তো তার চিকিৎসা দরকার, তাই না? শুনতে পাচ্ছ? অবশ্যই দাদা। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এটা কোনো আলোচ্য বিষয় নয় যে ডিপ্রেশন হলো, আমি একটা বন্ধুকে ফোন করলাম আর আমার ডিপ্রেশন চলে গেল। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক পোস্ট দেখেছি যে এই আমাদের হলে হেল্পলাইন আছে, আমাকে একটা ফোন করিস, তুই একটুখানি রিলিজড হয়ে যাবি, রিলিভড হয়ে যাবি, আমাকে বল তোর মনের কথা খুলে। বাট এটা তো একটি অসুখ। যে প্রত্যেকটি হুম হুম। অসুখের, যেমন ক্যান্সার থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, কিডনি থেকে, লিভার থেকে, তাদের যেমন অসুখ হয়, এটারও একটা মনের অসুখ। তো তার জন্য হুম ডাক্তার হুম। আছেন, তার জন্য চিকিৎসা ব্যবস্থা আছে, চিকিৎসা করতে হবে। তো সেটা এরম ভাবে পোস্ট করলাম যে তোমার যদি ডিপ্রেশনে আমাকে ফোন করো, আমি মনের কথা খুলে আমাকে বলো, আর তোমার ডিপ্রেশন চলে যাবে। এটা আমার শুনে
আমি কোনো রিয়াক্ট করিনি, আমি তুমি দেখে থাকবে আমি কোথাও কোনো রিয়াক্ট করি না। আমার ফেসবুক পেজেতে আমি কখনো কোথাও কোনো ব্যাপারে খুব একটা রিয়াক্ট করি না, কারণ আমার রিয়াক্ট করতে মনে হয় যে আমি রিয়াক্ট করে করবোটা কি। কারণ আমার প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় যে সেই জিনিসটাকে পজিটিভলি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। জীবনে যেটা হচ্ছে সেটা থেকে অভিজ্ঞতা নেওয়া। ধরো আজকে এই লকডাউনে আমি তো কখনো বাড়িতে, মানে বহু বছর পর আমার যখন স্ট্রাগল চলতো, তখন তো রান্না করা থেকে শুরু করে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বাজার করা, রেশন তোলা সবই করেছি। কিন্তু অভিনয় জগতে আসার পর সেগুলো করতে হয়নি। বাট এই লকডাউন পিরিয়ডেতে তো তখন তো বাড়িতে কেউ ছিলেন না, কোনো সহায়ক ছিলেন না। তো তখন তো আমাকে করা বাড়িতে নিজে ঝাড় দিতে হয়েছে, আমাকে বাড়িতে ঘর মুছতে হয়েছে, আমাকে বাড়িতে বাসন মাজতে হয়েছে, আমাকে জামা কাপড় কাচতে হয়েছে, আমাকে আনাজ কাটতে হয়েছে, তো সব করতে হয়েছে। তো আমি খুব পজিটিভলি করেছি, কোথাও গিয়ে একবারও মনে হয়নি যে আমি কেন করছি, আমি করতে পারবো না। সব জায়গা থেকে ফাইনালি গিয়ে আমিই দাঁড়ায় না, মানে আমি যদি গিয়ে মনে করি যেটা আমি এটা করতে পারবো। তো ধরো নবাব নন্দিনী, ভালোবাসা ভালোবাসা সুপার ডুপার হিট ফিল্ম, মেগা হিট ফিল্ম। হুম। তারপরে আমার ছবি ফ্লপ করেছে, তা সেভাবে বলে কি আমি কাঁদবো যে আমার ছবি কেন ফ্লপ করলো, নবাব নন্দিনীর মধ্যে কেন সুপারহিট হলো না, ভালোবাসা ভালোবাসার মধ্যে কেন সুপারহিট হলো না? কারণ আমার হাতে তো নেই, সিনেমাটা তো আমি বানাই না, আমি তো অভিনয় করি। তো প্রচুর, আমি সেজন্য কখনো কিছু বলিনি। ধরো প্রচুর লোকে, আমি অনেক কমেন্টস দেখি যে অনেকে, প্রচুর মানুষ ভালো ভালো কিছু লেখেন। আজকাল অনেক মানুষ লিখতে শুরু করেন, ধরো একটা পিছনে একটা পর্দা টাঙিয়ে দিল, সামনে একটা ছোট ক্যামেরা বসিয়ে দিল, দিয়ে বলতে শুরু করে দিল যে আহ, অমুক অভিনেতা অভিনয় করতে জানেন না, তিনি এই সিনেমাতে এরম এরম বাজে অভিনয় করেছেন, তাকে সিনেমায় কেন নেওয়া হচ্ছে। মানে সবাই আজকাল অভিনয়ের বিচারক হয়ে গেছেন। মানে যারা বলছেন তারা সবাই অভিনয়টা, যিনি অভিনেতা অভিনয় করেছেন তার থেকে অনেক বেশি তার বোঝেন। থেকে শিখে গেছেন। হ্যাঁ, অনেক বেশি তিনি বোঝেন, এবং তিনি সেটা নিয়ে পড়াশোনা করে এসেছেন পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গা থেকে, বা তার প্রচুর অভিজ্ঞতা হয়েছে। তো তিনি বিচার করতে বসে যান, কারণ এখন তো ইউটিউব, এখন তো ডিজিটাল মিডিয়াম সবার কাছে উন্মুক্ত। হুম হুম হুম। আমি যেটা বললাম যে তোমার হাত আছে, তুমি যা কিছু লিখতে পারো, তোমার মুখ আছে, তুমি যা কিছু বলতে পারো, তোমাকে কে আটকাবে? আর মানুষের নেগেটিভ নেগেটিভ শুনতে খুব ভালো লাগে। মানুষ নেগেটিভ কথাবার্তা বলতে যেমন ভালোবাসে, হ্যাঁ, সেগুলো শুনতে মানুষ খুব ভালো লাগে। তুমি দেখবে যে কোনো নেগেটিভ আলোচনা, ক্রিটিসিজম, তার দেখবে লাইকস, শেয়ার হু হু করে খুব বাড়তে বেশি থাকে। হয়। মানুষ ওগুলো পছন্দ করে। অশ্লীলতা, আজকাল তুমি দেখবে বিভিন্ন জায়গাতে প্রচুর গালাগালি দেওয়া হয়, মানুষ হ্যাঁ, পছন্দ বালগার করছে না। কন্টেন্ট খুব বেশি মানুষ কি পায় আর কি। মানুষ নিশ্চয়ই কোথাও পছন্দ করছেন, মানুষের ভালো লাগছে, সেই জন্য মানুষ ওগুলো শুনতে ভালোবাসছেন। তো যারা বুঝে গেছেন যে যত নেগেটিভ বলবো, যত ক্রিটিসিজম করব, তত আমার সংখ্যা বাড়বে, করে যাচ্ছেন। তাহলে কি আমি ঘরেতে বসে কাঁদতে শুরু করে দেবো যে আমাকে আহ, আমি আমার 2007 সাল 2008 সাল কেন আমার ফিরে আসবে না আবার? আমি এই মুহূর্তটা উপভোগ করছি। ঠিক দাদা, আসলে আপনি যে কথাগুলো বললেন এটা অনেকের ইন্সপিরেশন হিসেবে কাজ করবে আমি মনে করি আর কি। দেখো আহ পৃথিবীতে তুমি যদি ইতিহাস খোঁজো, মার্লো ব্র্যান্ডোর মতো অভিনেতা, যিনি গডফাদার করেছেন, তাই না? হ্যাঁ। তার মতো অভিনেতারও একটা সময় ছবি চলেনি। তার মতো অভিনেতা প্রচুর সুপার ডুপার ফ্লপ করেছে, তিনিও এক সময় হতাশায় চলে গেছিলেন, হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ। পেরেছেন তাই ছবি করেছেন, তাই না? তারপরে আবার ফিরে এসেছেন, আবার অসাধারণ সিনেমা করেছেন। অমিতাভ বচ্চন বলো আমাদের এখানে, উত্তম কুমার বলো, এরা প্রচুর সিনেমা করেছেন, প্রচুর চলচ্চিত্র করেছেন। তা বলে কি 100টা ছবি করেছেন 100টাই সুপারহিট? তা তো নয়, না 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 না। তাই না? হ্যাঁ হ্যাঁ। তো প্রত্যেক পরিচালক, প্রত্যেক নির্মাতা, প্রত্যেক অভিনেতা, তারা যা কাজ করবেন তার সবকটাই যে সুপারহিট হবে, সবই ভালো হবে তার কোনো মানে নেই। কিন্তু যারা নেগেটিভিটি ভালোবাসেন, তারা যেগুলো কাজ করছে না সেগুলো নিয়েই কথা বলতে থাকবে, যেগুলো ভালো সেগুলো নিয়ে বলবে না। তারা তোমার এটা অভিনয় ভালো বিচার বলেছেন। করবে, তারা পরিচালককে বলবে যে উনি ডিরেকশন দিতে জানেন না, এই সিনটা না এরকম করলে খুব ভালো হতো, উনি না এই সিনটা করেই উঠতে পারেননি।
লেখক সম্বন্ধে বলবেন যে আরে কি লিখেছে, এটা কোনো সিনেমা হলো, এটা কোনো গল্প হলো, এটা কোনো চিত্রনাট্য হলো, এত খারাপ জঘন্য। তারা সব বুঝে গেছেন, তারা সবকিছু বিচার করতে পারেন, তাদের ইন্টেলিজেন্স লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেল সবার থেকে অনেক বেশি। বুঝতে পারছি দাদা, ভালো বলেছেন। দাদা আমরা কি একটু কমেন্ট নিব এখন? অনেক লোক কমেন্ট করছেন। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমরা কয়েকটা কমেন্ট নেই। একজন বলেছেন যে বাংলাদেশ আপনার কেমন লাগে? আপনি খুব সম্ভবত বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ আপনার কেমন লাগে? দেখো, বাংলাদেশ নিয়ে যদি বাংলাদেশে একটু আমি বলতেন। একবার এসেছিলাম, দু এয়ারপোর্ট হাজার থেকে চোদ্দতে সামনে সামনে একটি হোটেলে গিয়েছিলাম। আমার হুম, দুর্ভাগ্য যে আমি বাংলাদেশ দেখার আমার সৌভাগ্য হয়নি। তো আমি খুব উদগ্রীব হয়েছিলাম যে এই বছরে বাংলাদেশে আসবো, ঘুরতে আসবো। অসাধারণ কিছু সমুদ্র তট আছে, সমুদ্র সৈকত আছে, সেগুলো আমি ঘুরে বেড়াবো। তো ভীষণভাবে ইচ্ছা ছিল আমার এই বছর, কিন্তু এই বছরটা এরকম হয়ে গেল। তো জন্য আশা করছি যে মাস ছয়েকের মধ্যে যদি সবকিছু ঠিক হয়ে যায়, তো সামনের বছর আমি বাংলাদেশ ঘুরতে আসবো। কারণ বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এবং সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের যে ব্যবহার, বাংলাদেশের মানুষের, মানে আমি যেটুকু সময় পেয়েছি, আমি যেটুকু সুযোগ পাই মানুষের সঙ্গে কথা বলার, তাতে মানুষের, কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষ আছেন। হ্যাঁ, তো হ্যাঁ। তাদের যা ব্যবহার, তাদের যা আপ্যায়নতা, তারা যেভাবে আপ্যায়ন করেন, যে সহানুভূতি, যে ভালোবাসা দিয়ে, আমার কাছে তো সত্যি কথা বলতে আমার জীবনের একটা প্রশংসনীয়। মানে তুমি বললে তোমাকে সত্যি কথা বলি যে আমি যখন আমার মা বাবা দুজনেই যখন মারা গেলেন, বাবা এবং মা, তারপরে যখন আমি কলকাতায় এসে একটা আশ্রমে থাকতে শুরু করলাম, তো সেই আশ্রমে থাকাকালীন যে মানুষটি এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, যে মানুষটি এসে আমাকে একদম নিজের ছেলের মতো, সন্তানের মতো করে আমাকে সাহায্য করলেন, মানে আমার পড়াশোনার বই বই কিনে দেওয়া, আমার কলেজের টিউশন ফিস দিয়ে দেওয়া, সেই মানুষটি কিন্তু বাংলাদেশ, তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন বাংলাদেশের। এবং তারপরে যখন বিভক্ত হয়, তখন সেই সময় ওরা বাংলাদেশ থেকে চলে আসেন, কলকাতায় এসে ওরা থাকেন। তো ওরা কিন্তু বাংলাদেশের মানুষ ছিলেন। তো সেজন্য আমার জীবনের আজকে যে আমি হিরণ হয়ে অভিনেতা হয়েছি, মানে আমি যে বাবা মা মারা যাওয়ার পর যে আমি হারিয়ে যাইনি, মানে সেই যে একটা কঠিন সময়, মানে যে যেটা আমি বলে বোঝাতে পারবো না, মানে সেই যে কি সময় গেছিল আমার জীবনে, মানে এক দিশাহীন, এক উদ্দেশ্যহীন, এক ভবিষ্যৎহীন এক জীবনা হয়ে গেছিল আমার। সেই সময়তে ওই মানুষটি এসে আমাকে পুরো ভগবানের মতো এসেছিলেন আমার জীবনে। অতি সাধারণ মানুষ, হাওয়াই চুরি হয়ে ঘুরে বেড়ান। উনি একজন বিজ্ঞানী, একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন উনি বিজ্ঞানী ছিলেন। তো এখনো আছেন। তো এখনো সময় সুযোগ পেলেই কথা বলি ওনার সঙ্গে। তো সেই মানুষটি বাংলাদেশের। তো তারপরে ধরো আমার চাকরির সূত্রে আমি যখন বম্বে যাই, আমি যখন চাকরি করতে যাই, সেখানেও যারা আমাকে সাহায্য করেছিলেন, তাদেরও রুট হলো বাংলাদেশে। তারাও বাংলাদেশ থেকে বিভক্ত হওয়ার সময় চলে এসেছিলেন। তো আমার জীবনের অলমোস্ট অনেকগুলো বা আমার সময়তে আমাকে যারা যারা আমাকে সাহায্য করেছেন আমার জীবনের প্রত্যেকটা কঠিন সময়, সব বাংলাদেশের মানুষ। তো সেই জন্য আমার কাছে বাংলাদেশ, মানে আমরা তো একই দেশ, দুর্ভাগ্যবশত আমাদের দেশটা ভাগ হয়ে গেছে। তো আহ, ওই যে নারীর টান, ওই যে রক্তের টান, ওই যে ভালোবাসার টান, সেটা এখনো আছে, এবং সেটা আমি সত্যিকারের মন থেকে অনুভব করতে পারি। আমি যতটা পারি, যতটা সম্ভব হয় ততটা বাংলা বলার চেষ্টা করি। তুমি নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করে দেখেছো যে আমি হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করি হ্যাঁ। বাংলায় কথা বলার যতটা পারি। মানে যেহেতু আমরা তো একটা কলোনিয়াল, একটা এতে ঔপনিবেশিক সমাজে বড় হয়েছি, তো সেখানে ইংরেজি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। মানে সবকিছুতে ইংরেজি বলতে হয়। আর ইংরেজি বলতে না পারলে তোমার মনে হয় যে আমি একটু ছোট মাপের হয়ে গেলাম আর কি। তো সেই একটা অভ্যাস থেকে তো একটা বড় হয়েছি, বাট চেষ্টা করি যতটা সম্ভব বাংলা বলার। বাংলা শব্দগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষ আমিও এতক্ষণ কথা বলাতে অনেক শব্দই বাংলা না খুঁজে পেয়ে ইংরেজি বলেছি। তো বাট চেষ্টা করছি বাংলা বলা।
হ্যাঁ, এইটা দাদা আমরা বুঝতে পারছি এবং অনেকে কমেন্টও করছেন যে আজকে আপনি 21শে ফেব্রুয়ারি যে ভাষার জন্য আমাদের 1952 সালে অনেকে প্রাণ দিয়েছিলেন তাদেরকে আমরা আজকে স্মরণ করছি এবং মানে এটা তো আপনি যে বাংলার প্রতি। ইতিহাস। হ্যাঁ, ফাগুন ভাই, এটা এটা মানে পৃথিবীর এমন একটা দেশ বাংলাদেশ, যারা ভাষার জন্য যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন। এর থেকে বড় উদাহরণ, এর থেকে বড় আহ আত্মত্যাগ, ত্যাগ খুব কম হয়। মানে ভাষার জন্য, ভাষাই তো সব না, ভাষা মানে সংস্কৃতি, ভাষা মানে সমাজ, ভাষা মানে বেঁচে থাকা, ভাষা মানে জীবন, ভাষা মানে তোমার পরিচয়। তো তার জন্য শহীদ হয়েছেন, তার জন্য প্রাণ দিয়েছেন, তার জন্য যুদ্ধ করেছেন। এটা একটা আমার, আমি যখনই ভাবি না আমার গায়ে কাঁটা দেয়, মানে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। মানে তুমি মোবাইলে বুঝতে পারছো না, আমি নিজে অনুভব করছি যখন এটা ভাবি মনে মনে, যে কত মনের জোর থাকলে, কত পরিমাণ মনের সাহস থাকলে মানুষ ভাষার জন্য যুদ্ধ করতে পারে, ভাষার জন্য শহীদ হতে পারে। ধন্যবাদ দাদা। দাদা, আমরা আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের যে সিলেট চলচ্চিত্র উৎসব, এই উৎসবটা আমরা মূলত করি স্বাধীন ধারার যে নির্মাতা যারা আছেন, যারা প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে সাপোর্ট না পেয়ে চলচ্চিত্র নির্মাণে আসছেন, তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে। তো যারা নতুন নির্মাণে আসছেন চলচ্চিত্র নির্মাণে, তাদের উদ্দেশ্যে কি আপনি কি কিছু বলবেন? দেখো, আমি সবাইকেই একটাই কথা বলবো, চলচ্চিত্র তো এমন একটা বিষয় যেখানে তুমি তোমার মনের অনুভূতির কথা, মনের কথাগুলো তুমি একটা ভিজুয়াল, অডিও ভিজুয়াল মাধ্যমে তুমি বলার চেষ্টা করছো। চলচ্চিত্রের মাধ্যমে তুমি মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছো। তো সেটা 10 সেকেন্ডের হোক, কি সেটা 10 মিনিটের হোক, কি সেটা 10 ঘন্টার হোক, কি সেটা যতটুকুই সময় হোক না কেন, তার মাধ্যমে তুমি যদি বলে দিতে পারো, সেটা হলো সবচাইতে বড় পাওয়া, অর্জন। এবং সেটার জন্য নতুন পুরনো কোনো ভাগ নেই। মানুষ যে যেখানে যেরম ভাবে পারবে সেরম ভাবে বলুক। এবং আমি সবসময় উৎসাহ, আমি নিজে উৎসাহিত বোধ করি যে আমি পরিচালনা করতে পারি না, কারণ আমার অভিনয় নিয়ে আমি থাকতে ভালোবাসি। যদি আমি চাইতাম, আমি পারতাম, তো আমি অনেক চলচ্চিত্র বানানোর চেষ্টা করতাম, কারণ ওটা আমি পারি না। আমি অত বড় একজন অত আমি সৌভাগ্যবান নই, অত আমি সত্যি কথা বলতে আমার অত প্রতিভা নেই, অত প্রতিভাবান নই। কিন্তু আমি বলবো যে যারা করছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা, এবং আমার মন প্রাণ থেকে আমি উৎসাহ দিলাম, যে আমার মন প্রাণ থেকে আমি প্রার্থনা করলাম যে আপনারা চলচ্চিত্র বানান, আপনারা ছায়াছবি বানান। যতটুকু হয়, 10 সেকেন্ডেরও হতে পারে, 10 ঘন্টারও হতে পারে, তার তো কোনো শেষ নেই, শুরুও নেই, শেষও নেই। যতটুকু করবেন সেটাই সবকিছু। এবং সেটা যে যেরকম ভাবে করছে, আজকে অনেকে মোবাইলে আহ এ করছেন, শর্ট শুট ফিল্ম করছেন। আছেন। হ্যাঁ। তো ফিল্ম শর্ট হোক আর লং, আমরা আমরা শর্ট ফিল্ম বলি, আমরা কি পুরো ফিল্মকে লং ফিল্ম বলি? না, ওইভাবে না, পূর্ণদৈর্ঘ্য স্বল্পদৈর্ঘ্য বলা হয়। তবে এখন হ্যাঁ, মোবাইলে কিন্তু অনেকে ইংরেজিতে আমরা বলি না, শুট করছেন। জানি না। তো আমার কাছে তো দৈর্ঘ্যটা আমার কাছে খুব একটা পরিমাপের বিষয় নয়। আমার কাছে আহ, যে অনুভূতি নিয়ে বলার চেষ্টা করছে, যে কথাগুলো মানুষ যিনি বানাচ্ছেন তিনি বলার চেষ্টা করছেন বা বলতে চাইছেন, সেটা আমার কাছে, তারই গুরুত্ব আমার কাছে। আমার কাছে সময় যে এতক্ষণে ছায়াছবি হলো, এতক্ষণে চলচ্চিত্র হলো, সেটা আমার কাছে গল্প একদমই বলাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে কি বলতে চাইছো, কোন জিনিসটা বলতে চাইছো, সেটাই আমার কাছে সব। মানে ধরো, যদি আমরা বাংলা চলচ্চিত্র দেখি, সেখানে আহ, আমার আমার অতি প্রিয় চলচ্চিত্র পরিচালক যিনি ছবি বানিয়েছেন, তিনি হলেন ঋত্বিক ঘটক। মানে যিনি গল্প বলেছেন, যার হুম, গল্প হুম। এখনো এখনো হচ্ছে। মানে তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন, বলেছিলেন, সরি, কথাটার জন্য আমি দুঃখিত। চেষ্টা কথাটা আমার বলা একদমই আমার উচিত নয়। আহ উনি যা বলেছেন, যেভাবে উনি গল্প বলে গেছেন, যেভাবে উনি গল্প দেখিয়ে গেছেন, সেটা ভাঙিয়ে কিন্তু এখনো আমাদের ভারতীয় চলচ্চিত্র চলছে। তো নতুন সেভাবে কিন্তু কিছু আসেনি আমাদের এখানে। তো ঋত্বিক ঘটক এর সিনেমা আমি এখনো যখন বসি, এখনো মুগ্ধ হয়ে দেখি। আমার হিচকক অত্যন্ত প্রিয় একজন পরিচালক, তার সিনেমা দেখি হিচককের।
আমার কোপোলা ভীষণ প্রিয় পরিচালক, কোপোলা দেখি। এবং যখন হলিউডে চলচ্চিত্রের খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, পরপর ছবি ঠিক মতো চলছিল না, সেই সময় তোমার স্টিভেন স্পিলবার্গ, এই যে পুরো জেনারেশনটা এলো, প্রজন্মটা এলো, তারা কিন্তু এসে আবার হলিউডের পুরো জায়গাটা বদলে দিয়েছিল। তো আমাদের মাঝখানেতে মানে এখনো বলতে পারি যে চলচ্চিত্রের একটা একটু সময় আহ, মানে যেভাবে যেভাবে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক তারা যে ছবি বানিয়ে গেছেন, বা তুমি যদি আমরা বলিউডেও ধরি, সেখানে বিমল রায় থেকে শুরু করে তারা যে, গুরুদাস থেকে শুরু করে তারা যে এরকম ছবি বানিয়েছেন, সেরকম ছবিটা এখন আমরা পাই না। মানে এখন অনেক বেশি টেকনোলজি, অনেক বেশি, জানি না, আমার খুব একটা ভালো লাগে না। আমার ব্যক্তিগত ব্যাপারে আমি খুব একটা পছন্দ করি না। আমার আমার এখনো ঋত্বিক ঘটক, এখনো সত্যজিৎ রায়, এখনো গুরুদাস, এখনো আমার হিচকক, কোপোলা, এদের এদেরই স্পিলবার্গ, এদেরই সিনেমা দেখতে ভালো লাগে। তো যেহেতু তুমি বলতে চেয়েছিলে, তো আমি সেটা বলতে গিয়ে অনেকগুলো কথা বললাম। তো যেটা আমার হ্যাঁ বলুন। বলার, আমি যেটা বলতে চেয়েছি আবার বলছি, যারা যে অবস্থায় যেভাবে বানানোর চেষ্টা করছেন, আমার তরফ থেকে পূর্ণ সমর্থন রইল। এবং যদি কখনো তোমার মনে হয় যে এর জন্য অন্য কোনো রকম আমার সমর্থনের দরকার, সাহায্য বলবো না, কোনো সমর্থনের দরকার আমার তরফ থেকে, আমার কাছ থেকে, আমাকে তুমি বলো। আমি আমি সম্পূর্ণভাবে আছি। এবং নতুন যে প্রজন্ম, তারা প্রচন্ড সৎভাবে চেষ্টা করছেন। এই সততাটা আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে এই যে মোবাইলে বানাচ্ছেন, যে যেরকম ভাবে পারছেন ছবি করার চেষ্টা করছেন, এটা একটা ভীষণ একটা একটা আন্দোলন, একটা জোয়ারের দিকে এগিয়ে চলেছি, এবং তার জন্য আমি মন থেকে ভীষণ আনন্দিত। আমার এখন আর সত্যি বলছি খুবই ভালো লাগছে যে আহ ছেলেমেয়েরা এখন নিজেদের মতো করে করার চেষ্টা করছে, এবং সেটা অনেক অনেক খারাপ ভালো ধন্যবাদ বলবো না। দাদা। সেটা হ্যাঁ, তার জন্য অভিনন্দন রইল, তার জন্য আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রাণ ভরা সমর্থন রইল। অনেক ধন্যবাদ দাদা। আমাদের চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক উনি সাইফুর রহমান, হুম উনি কমেন্ট করেছেন আপনার উদ্দেশ্যে, হুম এবং আমিও হুম সভাপতি হিসেবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের আগামী হুম আসরগুলোতে, এই মহামারী হুম যখন কেটে যাবে, সিলেট কিন্তু বাংলাদেশের প্রকৃতি কন্যা বলা হয়। এখানে খুব হুম সুন্দর চা বাগান আছে, এবং প্রকৃতির একেবারে নিজের সৃষ্টি, যেটা এইখানে হুম আসলে বোঝা যায় আসলে প্রকৃতিটা কত হুম সুন্দর, সিলেট যে হুম এলাকাটা। তো আমরা দাদা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীতে আমাদের উৎসবের কোন একটা আসরে আপনাকে আমরা আমাদের সিলেটে পাবো। অবশ্যই, অবশ্যই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি যে কিছু বলার চেষ্টা করলাম সবাইকে, অনেকের হয়তো ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। যাদের খারাপ লাগলো তারা আমাকে ক্ষমা করে দিও, আর যাদের ভালো লাগলো তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। দাদা অনেকেরই ভালো লাগবে, কারণ আপনি সবাইকে সচেতন করেছেন শুরুতেই, এটা খুবই দরকার ছিল। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলাপ করতে পেরেছি আজকে। আপনাকে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। আমরা দাদা এইখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।